এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি একটা টপিক দেখব, মেইনলি জৈব যৌগ চ্যাপ্টারের টপিক। এই টপিকটা নিয়ে আসলে সবাইকে একটু প্যারা খাইতে দেখা যায়। তো আজকে আমরা এই টপিকটা একটু ভালো করে বোঝার ট্রাই করব। আহ, এরপর আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো সমানুতা ব্যাপারটা আসলে কি? সমানুতা বোঝার আগে আমার আগে বুঝতে হবে সমাণু কি। সমাণু হচ্ছে ভাইয়া, মনে রাখবা, আণবিক সংকেত। আণবিক সংকেত একই, ঠিক আছে, একই। আর গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে, গাঠনিক সংকেত কেমন? ভিন্ন। তো এরকম যেসব যৌগের মধ্যে দেখা যায় যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এই ধরনের যৌগগুলোকে বলা হয় সমাণু, পরস্পরের সমাণু। অর্থাৎ সমাণুগুলার যে ধর্ম, এই সমাণুর ধর্মকেই বলা হয় হচ্ছে সমানুতা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে সমানুতার আমার হচ্ছে ডেফিনেশন। তো সমানুতার ডেফিনেশনটা অনেক সময় ক নাম্বারে সৃজনশীলে আসতে দেখা যায়, তো আশা করি লিখতে পারবা। তো সমানুতা মূলত দুই ধরনের। এক নম্বর হইলো গাঠনিক সমানুতা, আর দুই নম্বর হচ্ছে স্টেরিও সমানুতা। দুই নম্বর কি ভাই? স্টেরিও সমানুতা। তো আমরা দুইটাই আলাদা করে দেখবো। আজকে আমরা মেইনলি আলোচনা করব গাঠনিক সমানুতার একটা পার্ট নিয়ে, এরপরে আমরা সিরিয়ালি হচ্ছে একটা একটা করে পার্ট তোমার ভিডিও আকারে আসবে। তো গাঠনিক সমানুতা হচ্ছে ভাইয়া 2D, ঠিক আছে, গাঠনিক সমানুতা কি ভাইয়া? 2D। আর স্টেরিও সমানুতা ভাইয়া 3D, ঠিক আছে, স্টেরিও সমানুতা 3D। গাঠনিক সমানুতা মেইনলি ভাইয়া আমাদের 5 ধরনের। গাঠনিক সমানুতা কয় ধরনের ভাইয়া? 5 ধরনের। কি কি? প্রথমটা আমি যদি বলি, শিকল সমানুতা। শিকল সমানুতা। দুই নম্বর হচ্ছে ভাইয়া আমার অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা। তিন নম্বর আমি যদি বলি, এটা হচ্ছে আমার নাম হচ্ছে মেটামারিজম। মেটামারিজম। চার নম্বর হচ্ছে আমার টটোমারিজম। আর 5 নম্বর হচ্ছে ভাইয়া আমার কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক। কার্যকরীমূলক সমানুতা, ঠিক আছে। তো এই 5 ধরনের হচ্ছে আমার গাঠনিক সমানুতা আমরা দেখতে পাই। তো আমরা গাঠনিক সমানুতার প্রত্যেকটা ভাগ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। তোমরা সবগুলো ভিডিও আশা করি দেখলে একদম ফুল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব মেইনলি সেটা হচ্ছে শিকল সমানুতা, ঠিক আছে, শিকল সমানুতা। ওকে। তো শিকল সমানুতা কারা দিবে ভাইয়া, বা শিকল সমানুতা আমি কিভাবে গঠন করব, এই জিনিসটা বোঝার জন্য আমার কিছু শর্ত আগে জানা থাকতে হবে। অর্থাৎ শিকল সমানুতা হইতে হইলে কি কি শর্ত মানতে হবে বা কি কি বৈশিষ্ট্য থাকবে আমার। এর মধ্যে প্রথমটা হচ্ছে, মনে রাখবা, মাতৃযৌগ। মাতৃযৌগ, যে মাতৃযৌগে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা ভিন্ন হবে। কার্বন সংখ্যা ভিন্ন হবে। ওকে, কার্বন সংখ্যা ভিন্ন হবে। আচ্ছা, এরপর আরো কয়েকটা শর্ত আমার জানা থাকতে হবে। যদি কার্যকরী মূলক থাকে, আমার যে যৌগটা দেয়া থাকবে সেই যৌগের যে শিকল সমানুতা করতে হবে, তো সেই যৌগের মধ্যে যদি কার্যকরী মূলক থাকে বা না থাকে, দুই ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটবে। তো কার্যকরী মূলক যদি থাকে, অর্থাৎ কার্যকরী মূলক থাকলে, কার্যকরী মূলক বাদে, অর্থাৎ যদি বলি এখান থেকে, কার্যকরী মূলক থাকলে, কার্যকরী মূলক বাদে ন্যূনতম 3 কার্বন থাকতে হবে। 3 কার্বন থাকতে হবে, তাহলে আমি ওই যৌগটা থেকে শিকল সমানুতা নির্ণয় করতে পারবো। আর যদি কার্যকরী মূলক না থাকে, কার্যকরী মূলক যদি না থাকে, কার্যকরী মূলক না থাকলে ন্যূনতম 4 কার্বন। ন্যূনতম কত কার্বন ভাইয়া? ন্যূনতম মনে রাখবা 4 কার্বন, ঠিক আছে, কার্বন থাকতে হবে। আচ্ছা, এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার হবা। তো আমি প্রথমে আগে শর্তগুলো দেখাইলাম, এরপরে আমি একটা একটা করে এক্সাম্পল দিব, তখন আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে।
তো একটু আশা করি বুঝতে পারছো যে কার্যকরী মূলক যদি থাকে আমার যৌগটার মধ্যে, সেক্ষেত্রে আমার কার্যকরী মূলক বাদ দিয়ে ন্যূনতম 3টা কার্বন থাকতে হবে। সেক্ষেত্রে আমি ওইটার শিকল সমানতা নির্ণয় করতে পারবো। আর যদি কার্যকরী মূলক না থাকে, সেক্ষেত্রে আমার ন্যূনতম 4টা কার্বন থাকতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। ধরো তোমার কাছে একটা যৌগ দেয়া আছে CH3, CH2, CH2, CH3। তাহলে বলো ভাইয়া, এখানে কোনো কার্যকরী মূলক কি আছে? অবশ্যই নাই, কারণ সবগুলোই কি কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগ। ওকে, তো আমার এখানে কোনো কার্যকরী মূলক নাই, তার মানে কার্যকরী মূলক না থাকলে এই শর্তটা দেখতে হবে। ন্যূনতম কয়টা কার্বন থাকতে হবে ভাইয়া? 4টা কার্বন। দেখো তো কয়টা আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে, অর্থাৎ এটার আমি একটা শিকল সমানুতা বানাতে পারবো। তো শিকল সমাণু মানে কি? শিকল মানে আমরা নর্মালি কি বুঝি, এরকম একটা যদি লাইন থাকে, এদিক দিয়ে একটা হাত, এদিক দিয়ে একটা হাত, এদিক দিয়ে একটা হাত যদি বের হয়ে থাকে, এই যে এই শাখাগুলো বের হয়েছে, এগুলাকে আমরা একটা শিকল বলতে পারি। তো এখানে যদি আমি একটা শিকল বানাতে চাই, তো আমি হয় এই মাথাটাকে উঠায় কোথাও লাগাবো, অথবা এই মাথাটাকে উঠে কোথাও লাগাবো। তো আমি যে কোনো একটা এটা নিয়ে চিন্তা করি। মনে রাখবা যেখান থেকে আমি বের করব, অর্থাৎ এই কার্বনটা থেকে আমি বের করতেছি, রাইট? এই শাখা, এই যে আমি CH3, তো আমি এটা মনে রাখবো যে যেখান থেকে আমি বের করতেছি গ্রুপটাকে, অর্থাৎ এই যে CH3 কে আমি এখান থেকে বের করতেছি, তো এই কার্বনটা থেকে বের করতেছি, এই কার্বনে একটা হাইড্রোজেন বেড়ে যাবে। তাহলে দেখো এই কার্বনে একটা হাইড্রোজেন যদি বেড়ে যায়, CH3 হয়ে যাবে। ঠিক আছে, আমি বসাবো কোথায় এটাকে? ঠিক যে কার্বন থেকে খুলতেছি তার পাশের কার্বন, অর্থাৎ এই কার্বনটাতে বসাবো। তো দেখো এখানে বসাইলে এই যে এখানে একটা হাত বের হবে, বের হয়ে কে বসবে? এই যে নিচে CH3টা বসবে। আর মনে রাখতে হবে, যেখান থেকে আমি হাইড্রোজেনটাকে বের করে যেখানে আবার নতুন করে বসাবো, ওখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে। এখানে 2টা হাইড্রোজেন ছিল, এখানে হয়ে যাবে একটা হাইড্রোজেন, আর পাশেরটা আগের মতো থাকবে। তো খেয়াল করো, এটা একটা যৌগ, এটা কিন্তু ভাইয়া আরেকটা যৌগ, অর্থাৎ এরা পরস্পরের কি সমাণু। কেমন সমাণু? শিকল সমাণু। দেখি প্রথম যে কথাটা লেখা ছিল যে মাতৃযৌগে কার্বন সংখ্যা ভিন্ন হবে, এটা কি মানতেছে কিনা। দেখো তো ভাই, এই যৌগের ক্ষেত্রে আমার মাতৃযৌগের কার্বন কয়টা? 1 2 3 4, 4টা, অর্থাৎ এখানে 4টা কার্বন। ঠিক আছে, 4C। কিন্তু এই যৌগটা দিয়ে খেয়াল করো তো ভাইয়া, এই যৌগের ক্ষেত্রে কি আমার মাতৃযৌগের কার্বন সংখ্যা 4টা আছে? দেখো মাতৃযৌগ কোনটা, এই যে এটা কিন্তু মাতৃযৌগ। এখানে কয়টা কার্বন আছে? 1 2 3, 3টা কার্বন আছে। তাহলে দেখো মাতৃযৌগে কিন্তু কার্বন সংখ্যা ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, মাতৃযৌগে কি হয়ে গেছে? কার্বন সংখ্যা ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা এই এখান থেকে আমি কিন্তু চাইলে এখন আর কোনো শিকল বানাইতে পারবো না। কারণ তুমি চিন্তা করো, এটাকে যদি তুমি এখান থেকে খুলে এখানে বসাও, তো আলটিমেটলি দেখো তোমার যৌগটা কিন্তু সেমই থাকবে। তুমি যদি এখানে CH3 লেখো, এখানে যদি CH3 লেখো, আচ্ছা, তো আমি যদি এখানে এটা এনে বসাই CH3, তাহলে দেখো এখানে কিছু থাকতেছে না। আর আলটিমেটলি মাতৃযৌগ কিন্তু ভাই আমার সেক্ষেত্রেও কি 3 কার্বন বিশিষ্টই থাকবে। তো এটাতে কিন্তু আমি আর চাইলেও কি করতে পারবো না, কোনো শিকল সমাণু বানাইতে পারবো না। আচ্ছা, এই গেল হচ্ছে কার্যকরী মূলক ছাড়া। এখন আমি যেমন একটা কার্যকরী মূলক সহ উদাহরণ দেখছি, এখন আমরা একটা কার্যকরী মূলক ছাড়া যদি উদাহরণ দেখতে চাই, সেক্ষেত্রে আমি একটা যৌগ লিখলাম CH3, CH2, CH2, CHO। ওকে, এর একটা কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলক কোনটা ভাইয়া? এই যে কার্যকরী মূলক হচ্ছে CHO, অর্থাৎ অ্যালডিহাইডের কার্যকরী মূলক। ঠিক আছে, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আচ্ছা, কার্যকরী মূলক থাকলে কি হইতে হবে ভাইয়া? কার্যকরী মূলক থাকলে ন্যূনতম 3 কার্বন বিশিষ্ট হইতে হবে, তাহলে আমি শিকল বানাইতে পারবো। দেখো এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন কিন্তু আছে। তার মানে আমি এটা দিয়ে একটা শিকল সমাণু বানাইতে পারবো। আচ্ছা, তো শিকল সমাণু বানানোর আমার শর্তটা কি ছিল? আমি যে যে কোনো একটা হাতকে বের করে আমি অন্য জায়গায় বসাবো। তো দেখো এখান থেকে আমি বের করতেছি, মানে এই কার্বনটা থেকে বের করে ঠিক তার পাশের কার্বন, অর্থাৎ এখানে বসাইতে হবে। ঠিক আছে, তো আমি দেখো CH3, মানে CH3 কেন হইলো? কারণ যেই কার্বন থেকে বের করতেছি ওখানে একটা হাইড্রোজেন বেড়ে যাবে, 2টা ছিল, একটা বেড়ে গেছে। আচ্ছা, এরপর এই CH, এই কার্বনে 2টা হাইড্রোজেন ছিল, তো আমার যেহেতু 2টা ছিল, যেখানে আমি এখানে বসাচ্ছি, এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে একটা হাইড্রোজেন কমে গেল, এখানে CHOর মতোই বসবে। আর এই যে CH3টা এসে এখানে নিচে বা উপরে আমি যে কোনো এক জায়গায় বসাই দিতে পারি। তাহলে দেখো তো খেয়াল করো, এখানে এখানে আমার মাতৃযৌগের কার্বন সংখ্যা কয়টা ছিল ভাইয়া? মাতৃযৌগের কার্বন সংখ্যা ছিল কিন্তু 3টা। 3টা কি ছিল? ছিল না, কিন্তু মাতৃজৈবিক কার্বন সংখ্যা ছিল 4টা। এই জায়গায় অনেকে আমরা ভুল করে ফেলি। ভুলটা কোথায় করি দেখো, খেয়াল করো, এখানে কার্বন 3টা দেখতে পাচ্ছ, বাট CHO এখানেও তো একটা কার্বন আছে। তো CHO এর কার্বনটাকে তুমি বাদ দিতে পারবো না। এই জন্য এখানে কয়টা ছিল কার্বন সংখ্যা মাতৃযৌগে? 4টা কার্বন। ঠিক আছে, 4টা কার্বন। কিন্তু নিচের যৌগটার দিকে একটু খেয়াল করো, এই যৌগের ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া? কার্বন সংখ্যা কয়টা হয়েছে? 3টা হয়ে গেছে কিন্তু। অর্থাৎ মাতৃযৌগ। ঠিক আছে, মাতৃযৌগে কিন্তু কার্বন সংখ্যা 3টা।
তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এই হলো শিকল সমানতা। শিকল সমানতার যে শর্তগুলা ভাইয়া লিখে দিছি, শর্তগুলা তোমরা 2-3 বার প্র্যাকটিস করে, যদি দু একটা এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করো, আশা করি এই শিকল সমানতা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখান থেকে মেইনলি এমসিকিউ আসে। এমসিকিউ দিয়ে দিবে একটা যৌগ, যে বলবে এই যৌগের শিকল সমান ও নিচের কোনটি। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। তো আমি যদি এইটাকে যৌগের সাধারণ সংকেত আকারে লিখতে চাইতাম, তো আমার সংকেতটা এরকম হইতো C4H10, C4H10। তো পরীক্ষায় কিন্তু এরকমও থাকতে পারে যে C4H10 যৌগের কার্যকরী শিকল সমানতা সম্ভব কিনা, বা নিচের কোনটি C4H10 এই যৌগের শিকল সমাণু। ঠিক আছে, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে কি হবে বলতো? বিউটেন। ওকে, তো বিউটেন কেন হইলো? বিউটেন হচ্ছে ভাই CnH2n+2, অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে মিল থাকার কারণে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো।